নমস্কার। আজকের ভিডিওতে আমরা এমন কিছু সিক্রেট ট্রিক্স এবং টিপস নিয়ে আলোচনা করব। আপনি যদি একজন কোলেস্টেরলের পেশেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই সেই সমস্ত নিয়মকানুনগুলি মেনে চলার চেষ্টা করবেন। সেই নিয়মকানুনগুলি মাত্র 15 দিনের মধ্যে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করে এবং আপনি যদি এই সমস্ত নিয়ম না মেনে চলেন, যত লক্ষাধিক টাকার ঔষধ আপনি খান না কেন, সাময়িকভাবে কোলেস্টেরলের মাত্রা অল্প স্বল্প কম হয়ে গেলেও তার থেকে কিন্তু আপনি পার্মানেন্ট সলিউশন কখনোই পাবেন না। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই সমস্ত সিক্রেট ট্রিক্স এবং টিপসগুলির বিষয়ে জেনে নিন। আপনার রক্তে যদি টোটাল কোলেস্টেরল, এলডিএল বা খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে অবশ্যই আপনার খাদ্য তালিকাতে তেমন কিছু খাবারকে যুক্ত করা উচিত এবং যার মধ্যে প্রচুর পরিমাণে সলিউবল ফাইবার রয়েছে। দেখুন, সলিউবল ফাইবারযুক্ত খাবার বলতে আপনি ওটস খেতে পারেন। আপনি সারাদিনের যে কোনো সময় ওটস খান। ওটসের মধ্যে বিটা গ্লুকোন নামক বিশেষ এক ধরনের সলিউবল ফাইবার রয়েছে, যে সলিউবল ফাইবার আমাদের রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে এবং তার সাথে সাথে আপনি কিন্তু ইসবগুলের ভুসি বা সিলিনিয়াম হাস্পো কিন্তু আপনি খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। আপনি সারাদিনে 2 বার লাঞ্চ করার আধ ঘন্টা আগে 1 চামচ ইসবগুলের ভুসি বা পাউডার খান এবং রাত্রিবেলা ডিনারের আধ ঘন্টা আগে ইসবগুলের ভুসি বা পাউডার 1 চামচ খান। খাওয়ার নিয়ম হলো আপনি 1 চামচ পাউডার বা ইসবগুলের ভুসিকে 1 গ্লাস জলের মধ্যে গুলে নিয়ে তৎক্ষণাৎ খেয়ে নেবেন। অনেকে কিন্তু ভুল করে থাকে, সেটিকে জলের মধ্যে ভিজিয়ে রাখেন এবং বেশ কিছু সময় পরে খান। সেক্ষেত্রে কিন্তু আপনি উপকারিতা তেমন একটা পাবেন না। দেখুন, সলিউবল ফাইবারযুক্ত খাবার আপনাদের বেশি বেশি করে খাবার কথা বলছি, তার কারণ সলিউবল ফাইবার আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু সহজে হজম হয় না বা ব্রেকডাউন করতে পারে না। তার ফলে সেই সমস্ত সলিউবল ফাইবার আমাদের পুরো ডাইজেস্টিভ সিস্টেম জুড়ে মুভ করতে থাকে। সেই ফাইবার প্রচুর পরিমাণে জলকে শোষণ করে এবং ধারণ করে রাখে এবং আমাদের ইন্টেস্টাইনের মধ্যে যখন কোলেস্টেরল হয় তার আগে এই সমস্ত ফাইবার কোলেস্টেরলকে ট্র্যাপ করে নেয় বা ধরে ফেলে এবং আমাদের স্টুলের মাধ্যমে বা আমাদের মলের মাধ্যমে আমাদের শরীরের বাইরে কোলেস্টেরলকে বের করে দেয়। তার ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে না। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যে সমস্ত খাবারের মধ্যে বেশি বেশি রয়েছে, সেই খাবারগুলি আপনাকে খাদ্য তালিকায় যুক্ত করতে হবে। আপনার শরীরে যদি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বৃদ্ধি করা যায়, তাহলে আপনার শরীর থেকে এলডিএল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কিন্তু কমতে থাকবে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এগুলি পাওয়া যায় আপনার অর্গানিক পদ্ধতিতে চাষ করা মাছের মধ্যে এবং তার থেকেও বেশি মাত্রায় পেতে পারেন সি ফুডের মধ্যে বা সামুদ্রিক মাছের মধ্যে। এছাড়াও এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনি পেতে পারেন আখরোটের মধ্যে, আপনি পেতে পারেন কাঠবাদামের মধ্যে, চিয়া সিডের মধ্যে এবং ফ্ল্যাক্সিডসের মধ্যেও আপনি পেতে পারেন। আমরা কোলেস্টেরল পেশেন্টদের সবসময় বলে থাকি, আপনার রক্ত থেকে যদি কোলেস্টেরলের মাত্রা কম করতে চান তাহলে বেশি বেশি পরিমাণে শাকসবজি খান। তার কারণ শাকসবজির মধ্যে থাকা ফাইবার আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে দেয় না, কিন্তু এমন বিশেষ কিছু সবজি রয়েছে যেগুলি এই কোলেস্টেরলকে কম করার ক্ষেত্রে বেশি উপযোগী। যেমন মনে করুন ভেন্ডি। ভেন্ডির মধ্যে মিউসিলেজ বা পিচ্ছিল জিনিসটি থাকে, সেটি কিন্তু ভেন্ডির মধ্যে থাকা সলিউবল ফাইবার। আমি আগেই আলোচনা করেছি যে সলিউবল ফাইবার আমাদের রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করে। তবে অবশ্যই ভেন্ডিকে সেদ্ধ করে খাবার চেষ্টা করবেন। ভেন্ডি ভেজে খেলে কিন্তু আপনি উপকারিতা পাবেন না। এছাড়া বেগুনও কিন্তু এমন একটি সবজি যেটি আপনার রক্ত থেকে খুব সহজেই কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। তার কারণ বেগুনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্লোরোজেনিক অ্যাসিড। যে ক্লোরোজেনিক অ্যাসিড আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে, কোলেস্টেরলকে শিরা বা ধমনীর মধ্যে জমাট বাঁধতে দেয় না এবং সেটি আমাদের শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করে। তবে এক্ষেত্রেও আপনাদের বলে রাখি, বেগুন ভাজা খেলে আপনি উপকারিতা পাবেন না। বেগুন পোড়া কিন্তু আপনার জন্য খুব ভালো অপশান হতে পারে। এছাড়া সমস্ত প্রকারের শাক পাতা খান, সমস্ত প্রকারের শাকসবজি আপনি খাদ্য তালিকায় যুক্ত করুন। আর্টিফিশিয়াল ট্রান্সফ্যাট থেকে আমাদের যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করতে হবে। আর্টিফিশিয়াল ট্রান্সফ্যাট বলতে আপনার ড্রিপ ফ্রাই যে সমস্ত আইটেম মার্কেটে কিনতে পাওয়া যায়,
চপ, সিঙ্গাড়া, জিলিপি এই সমস্ত প্রত্যেকটি খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে। এছাড়া যে সমস্ত ফাস্ট ফুড, জাঙ্ক ফুড রয়েছে, অর্থাৎ আপনার চাউমিন, এগ রোল, তারপর আপনার পিৎজা, বার্গার, হটডগ এবং এই প্রত্যেকটি খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট রয়েছে। এছাড়া বাড়িতে রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন রান্না করা তেল একবারের বেশি কিন্তু গরম করবেন না। তার কারণ তেল একবারের বেশি গরম করলে সেটি যত দামি কোম্পানির তেল হোক না কেন সেটি ট্রান্স ফ্যাটে রূপান্তরিত হয় এবং এই ট্রান্স ফ্যাট আমাদের রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে অতি দ্রুত বৃদ্ধি করে এবং আমাদের হার্টকে বিপদের সম্মুখীন করতে পারে। আমরা কোলেস্টেরল পেশেন্টদের বলি আপনারা মিষ্টি বা মিষ্টি জাতীয় জিনিস খাবেন না, সাথে সাথেই তারা বলে থাকে আমরা মিষ্টি খাই না, মিষ্টি আমাদের পছন্দ নয়। পরবর্তী ক্ষেত্রে যখন জিজ্ঞাসা করি আপনি চায়ে চিনি খান? হ্যাঁ খাই। বলি আপনার মার্কেট থেকে কোনো ফ্রুটস জুস কিনে খান? হ্যাঁ খাই। আপনি আইসক্রিম কিনে খান? হ্যাঁ খাই। আপনাদের জানিয়ে রাখি আপনারা চায়ের মধ্যে চিনি, আপনার মার্কেটে যে সমস্ত ফ্রুট জুস পাওয়া যায় বা আইসক্রিমের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু সুগার থাকে, যে সুগার আপনার রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। যে সুগার আপনার রক্তে অত্যধিক মাত্রাতে ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। তাই অবশ্যই এই সমস্ত রিফাইন্ড সুগার বা অ্যাডেড সুগার থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যালকোহল। আপনি যদি একজন মদ্যপায়ী হয়ে থাকেন এবং আপনার রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বেশি রয়েছে, তাহলে আজ এই মুহূর্তে থেকে কিন্তু আপনি অ্যালকোহল খাওয়া বন্ধ করে দিন। তার কারণ এই অ্যালকোহল আপনার রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধির সাথে সাথে আপনার শরীরে যে এইচডিএল বা ভালো কোলেস্টেরল থাকে সেই ভালো কোলেস্টেরলের মাত্রাকেও কিন্তু অত্যধিক পরিমাণে কম করে দেয়, যেটি আপনার হার্ট হেলথের জন্য ক্ষতিকারক। আপনার রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বেশি রয়েছে এবং আপনি যদি নিয়মিতভাবে মদ্যপান করছেন, সেটি কিন্তু আপনার হার্ট অ্যাটাকের খুব বড় একটা কারণ হতে পারে। তাই আজ এই মুহূর্ত থেকে অ্যালকোহল খাওয়া বন্ধ করে দেন। ফ্রেন্ডস, আমি এতক্ষণ ধরে যে নিয়মকানুনগুলির কথা বললাম, অর্থাৎ কোন কোন খাবারগুলি আপনার খাওয়া উচিত, কোন খাবারগুলি আপনার খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া উচিত, এই নিয়মকানুনগুলি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে মাত্র 15 দিনের মধ্যেই আপনি খেয়াল করতে পারবেন আপনার লিপিড প্রোফাইল টেস্টের রিপোর্ট কতখানি পরিবর্তন এসেছে।